নমস্কার। আজ আমরা ক্লাস 12 এর একটা গুরুত্বপূর্ণ পোয়েট্রি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা নিয়ে আলোচনা করব বা এটা বিশদে জানার চেষ্টা করব। দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা হচ্ছে আর্থার রিমবটের লেখা, ঠিক আছে। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা হচ্ছে একটা ওয়ার অথবা অ্যান্টি ওয়ার পোয়েম, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যুদ্ধ অথবা যুদ্ধ বিরোধী কবিতা। তাহলে আমরা ফার্স্টে জেনে নেবো কেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালিকে ওয়ার অথবা অ্যান্টি ওয়ার পোয়েট্রি বা পোয়েম বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা জেনে নেবো আর্থার রিমবট হচ্ছে একজন ফ্রেঞ্চ পোয়েট অফ 19th সেঞ্চুরি। ঊনবিংশ শতাব্দীর তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন এবং he started writing poetry early in his teens, অর্থাৎ কৌশলে আসার অনেক আগে থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। However, he also took part in war and had a direct first-hand experience of the brutal war. তিনি নিজেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের যে ভয়াবহ এবং বিভৎস যে রূপ সেটা তিনি সরাসরি অনুভব করেছিলেন এবং এই কবিতাতে কিন্তু সেটাই বর্ণনা করেছেন। তাহলে যাই হোক, এই কবিতাটা প্রথমেই আমরা যেহেতু ফ্রেঞ্চ অথার লিখছেন, ফ্রেঞ্চ অথার, সেহেতু টাইটেলটা অরিজিনাল টাইটেল কিন্তু এটা নয়। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা হচ্ছে ইংলিশ টাইটেল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা হচ্ছে ইংলিশ টাইটেল। তাহলে এর অরিজিনাল টাইটেল অর্থাৎ ফ্রেঞ্চ টাইটেল কি ছিল এটা আমরা মনে রাখার চেষ্টা করবো। ফ্রেঞ্চ টাইটেলটা হচ্ছে লি ডরমার লি ভ্যাল। লি ডরমার লি ভ্যাল এটা হচ্ছে অরিজিনাল টাইটেল অর্থাৎ ফ্রেঞ্চ টাইটেল। আর আমরা এই যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে ইংলিশ টাইটেল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবারে এটা জেনে নেব আমরা। এই পোয়েট্রিটা এটা হচ্ছে একটা সনেট, ঠিক আছে। এটা হচ্ছে একটা সনেট। কি সনেট? পেট্রাচান সনেট। এটা হচ্ছে পেট্রাচান বা ইটালিয়ান সনেট। এটা হচ্ছে পেট্রাচান বা ইটালিয়ান সনেট। আমরা জানি যে সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট ইজ এ পোয়েট্রি of 14 lines with a particular rhyme scheme, and mainly or Petrarchan sonnet consists of two forms. The first form is called octave containing 8 lines and the last form is called sestet containing 6 lines. অর্থাৎ পেট্রাচান বা ইটালিয়ান সনেটের মধ্যে দুটো ফর্ম থাকে, দুটো পার্টে এটা আবার বিভক্ত, ঠিক আছে। টোটাল 14টা লাইনের মধ্যে ফার্স্ট 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ, এটাকে বলা হচ্ছে অক্টেভ অর্থাৎ ফার্স্ট 8 লাইনস। আর লাস্ট 6 লাইনকে বলা হচ্ছে সেস্টেট, লাস্ট 6 লাইনস, ঠিক আছে। অক্টেভ এবং হচ্ছে সেস্টেট এই দুটো পার্টে কিন্তু বিভক্ত। আর এই ফার্স্ট 8 লাইনস কি ডেসক্রাইব করছে? ইন দ্য পোয়েম ফার্স্ট 8 লাইন ডেসক্রাইব দ্য beauty of a valley, the mesmerizing beauty of a valley. First octave part কি describe করছে? Octave part describes the calm, tranquil, পিসফুল ভ্যালি, অর্থাৎ একটা শান্তিপূর্ণ উপত্যকার সুন্দর এবং বিউটিফুল আলসো, ঠিক আছে। বিউটিফুল কাম ট্রাঙ্কুইল পিসফুল ভ্যালির কথা বলা হচ্ছে ফার্স্ট 8 লাইনস।
লাস্ট 8 লাইন্স কি বলা হচ্ছে, সরি লাস্ট 6 লাইন্স কি বলা হচ্ছে, ফার্স্ট 8 লাইন্স অক্টেট পার্টটা এটা বর্ণনা করছে, ওটা একটা সুন্দর শান্ত উপত্যকা কবি বর্ণনা করেছে। সেস্টেড পার্টটা কি বর্ণনা করেছেন কবি, সেস্টেড পার্ট হচ্ছে, সেস্টেড পার্টটা কি ডেসক্রাইব করছেন, সেস্টেড পার্টটা তিনি the implied implied futility, implied futility of war, অর্থাৎ অন্তর্নিহিত যুদ্ধের যে অন্তর্নিহিত ব্যর্থতা রয়েছে, ফিউটিলিটি মানে হচ্ছে ব্যর্থতা, যুদ্ধের ব্যর্থতা বা যুদ্ধের তাৎপর্যহীনতা, অর্থাৎ যুদ্ধের কোনো গুরুত্বই নেই, যুদ্ধ হচ্ছে ইউজলেস, এবং কিছু ওয়ারমঙ্গার্স যারা যুদ্ধবাজ, শুধু ওয়ারমঙ্গার্স তারা নিজেদের স্বার্থের জন্য যুদ্ধটাকে ক্রিয়েট করে, এবং সেই যুদ্ধে ইনোসেন্ট ইয়াং সোলজার্সরা কি হয়, মারা যায়। এবার আমরা কবিতাটা একটু জেনে নেব। এবার আমরা কবিতাটা পড়বো, দেখো। A small valley, a small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top streams the sun's rays, they fill the hollow full of light. First 4 lines in the first stanza কবি একটা বিউটিফুল ভ্যালির কথা বলেছেন, বিউটিফুল কাম ভ্যালি, শান্ত একটা উপত্যকার কথা বলেছেন, which is full of bright sun rays, অর্থাৎ উজ্জ্বল সূর্যের আলোতে পরিপূর্ণ এরকম একটা উপত্যকার কথা বলেছেন, ঠিক আছে। এবং তার সঙ্গে কি আছে, where a slow stream flows, যেখানে একটা ছোট্ট নদী কি হয়ে যাচ্ছে, ধীর গতিতে বয়ে যাচ্ছে, ঠিক আছে। a slow means স্লো মানে ধীর, আস্তে আস্তে মুভিং স্লোলি, a slow stream means small river moves, একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে। flows means moves, বয়ে যাচ্ছে। and leaves long strands of silver on the bright grass, গাছগুলোকে ব্রাইট কেন বলা হচ্ছে, গ্রাসকে ব্রাইট বলা হচ্ছে কেন, কারণ সূর্যের আলো সেই ঘাসের উপর পড়ছে, ওই জন্য ব্রাইট কথাটা ইউজ করা হয়েছে, ব্রাইট গ্রাস। এবং লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এখানে সিলভার কালারটা কেন ইউজ করা হচ্ছে, একই রকম ভাবে সিলভার কালারটা ইউজ করা হচ্ছে, সিলভার বলা হচ্ছে এই কারণে, কারণ সানরাইজ যখন সেই নদীর জলের উপর পড়ছে তখন কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে, when the sun rays fall on the stream their light gets reflected, অর্থাৎ সূর্যের আলোটা কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে সেই নদীর জলে, তার জন্য সেটা একটা সেই কারণে সেই জলের রংটা কিন্তু সিলভারি কালার মনে হচ্ছে, ঠিক আছে, বা নদীটাকে সিলভারি মনে হচ্ছে, অর্থাৎ রূপলি রঙের মনে হচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ ব্রাইট, ঠিক আছে। এটা সূর্যের আলোটা যে উপত্যকার যে জায়গাটা নিচু একটু, সেখানে ছায়াপূর্ণ আছে, সেই জায়গাতে কি হচ্ছে, সূর্যের আলোটা প্রবেশ করছে এবং সেই পুরো উপত্যকাটাকে কি হচ্ছে, ফুল অফ সানলাইট বা ফুল অফ ব্রাইট সানলাইট পরিপূর্ণ হচ্ছে, অর্থাৎ উজ্জ্বল আলোতে পরিপূর্ণ হচ্ছে। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো সূর্যালোর মৃত্যুর কথা কিন্তু বলা নেই, ঠিক আছে। এখানে ফার্স্ট স্ট্যান্জাতে শুধুমাত্র একটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে। ইন দ্য ভেরি ফার্স্ট লাইন দ্য পোয়েট suggest a beautiful valley full of sun rays, and there is also a small river flowing slowly, একটা ছোট্ট নদী কি হচ্ছে, সে নিজের মতো বয়ে যাচ্ছে। নেক্সট আছে দেখো, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জাতে we are getting the picture of a soldier very young lies open mouth, a pillow made of fur beneath his head, as leaves trees in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. এইখানে দেখো সেকেন্ড স্ট্যান্জাতে আমরা কিন্তু সোলজারের কথা পাচ্ছি। এই সোলজারটা যেন এভাবে বর্ণনা করেছেন কবি, যেন একটা সৈনিক একটা প্রকৃতির কোলের মধ্যে সে ঘুমোচ্ছে, কিন্তু এখানে মৃত্যুর কথা বলা নেই, কিন্তু এখানে যেন সে ঘুমোচ্ছে কিভাবে, সে হচ্ছে ভেরি ইয়াং,
তাহলে ভেরি ইয়াংটা খুব ইম্পর্টেন্ট। কেন ভেরি ইয়াং বলা হচ্ছে? তাহলে ইয়াং মিনস হচ্ছে ইগনোরেন্স, অর্থাৎ দ্য সোলজার ইজ ইগনোরেন্ট অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার বা ব্রুটালিটি অফ ওয়ার, অর্থাৎ দ্য ইয়াং সোলজার is ignorant of the fruitlessness and brutality of war, অর্থাৎ যুদ্ধের যে ভয়াবহ অবস্থা এবং যুদ্ধ যে অপ্রয়োজনীয়, যুদ্ধের যে কোনো তাৎপর্য নেই বা যুদ্ধের কোনো গুরুত্ব নেই, সেটা সম্পর্কে সে পুরোপুরিভাবে অজ্ঞ। তার জন্য ভেরি ইয়াং কথাটা কিন্তু বলা হচ্ছে, ভেরি ইয়াং, অর্থাৎ সে পুরোপুরিভাবে ইগনোরেন্ট, সে যুদ্ধ সম্পর্কে তার কিন্তু সুস্পষ্ট কোনো ধারণাই নেই, ঠিক আছে। অর্থাৎ সেই যুদ্ধের সম্পর্কে একটা সে রং একটা আইডিয়ালিজম তার মধ্যে আছে। নেক্সট আছে দেখো, এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, অর্থাৎ সৈনিকটা ঘুমোচ্ছে এবং তার মুখটা হচ্ছে ওপেন মাউথ, লাইজ ওপেন মাউথ, অর্থাৎ মুখ হাঁ করে ঘুমোচ্ছে। এটা কি ইন্ডিকেট করছে? দ্য সোলজার ইজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড দ্য সোলজার ইজ স্লিপিং পিসফুলি, খুব শান্তিপূর্ণভাবে ঘুমোচ্ছে এবং তার মুখটা হাঁ আছে এবং সেই ওপেন মাউথ ইন্ডিকেট করছে দ্য সোলজার ইজ ভেরি ইনোসেন্ট, অর্থাৎ সে খুব নির্দোষ, ঠিক আছে। নেক্সট আছে এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথার নিচে একটা বালিশ আছে, সেই বালিশটা কিসের তৈরি? ফান গাছ দিয়ে তৈরি। ফান হচ্ছে একটা আগাছা, এক ধরনের উইডিসাইড, এক ধরনের উইডস, সেই আগাছা অর্থাৎ ফান বালিশ তার মাথার নিচে আছে, ঠিক আছে, অর্থাৎ সেইটা বালিশ করে সে ঘুমোচ্ছে। এই ফান হচ্ছে ইন্ডিকেট করছে দ্য পার্ট অফ নেচার, ঠিক আছে, এভরিথিং পার্ট অফ নেচার, অ্যাসলিপ স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে ঘুমোচ্ছে, তার মাথার তার নিচে শরীরের নিচে কি আছে? বুসেস, অর্থাৎ দ্য সোলজার ওয়াজ স্লিপিং ইন এ বুস, একটা বুস মানে হচ্ছে ঝোপ, একটা ঝোপের মধ্যে সে ঘুমোচ্ছে, ঝোপের উপর ঘুমোচ্ছে, ঠিক আছে। আন্ডারগ্রোথ মিনস হচ্ছে বুস, ঠিক আছে, সে একটা ঝোপের নিচে বা ঝোপের উপর ঘুমোচ্ছে। পেল ইনিস ওয়ার্ম গ্রিন সানস অফ ওয়েট, পেল ইনিস, তাকে পেল বলা হচ্ছে। দিস পেল ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন পেল বলা হচ্ছে? এই পেল ওয়ার্ড ইন্ডিকেট করছে দ্য সোলজার ইজ নো লঙ্গার অ্যালাইভ, দ্য সোলজার ইজ ডেড, সোলজার কিন্তু আর বেঁচে নেই, সৈনিকটি কিন্তু আর বেঁচে নেই, সে মারা গেছে। দ্যাটস ওয়াই হি লুকস পেল, হি লুকস কালারলেস, হি লুকস ফেড, ঠিক আছে। পেল ইন্ডিকেট করছে কালারলেস, ফেড, ঠিক আছে, এটা ইন্ডিকেট করছে, অর্থাৎ তার শরীরের রংটা কি? ফ্যাকাশে হয়ে গেছে, যেহেতু সে লাইফলেস বা ডেড। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, তার বিছানাটাকে বলা হচ্ছে ওয়ার্ম গ্রিন সানসোক। ওয়ার্ম কেন বলছে? কারণ সূর্যের আলো তার শরীরের উপর পড়ছে বা সেই জায়গাতে পড়ছে। গ্রিন কেন বলা হচ্ছে? সে যে জায়গাতে ঘুমোচ্ছে সেই জায়গার যে গাছপালাগুলো আছে সেগুলো গ্রিন, ঝোপঝাড় হোক বা ফান গাছ হোক, এগুলো বর্ণনা করা হচ্ছে, দে আর গ্রিন। সানসোক বেড কেন বলা হচ্ছে? কারণ সূর্যের আলোটা পুরোপুরিভাবে তার উপর পড়ছে, অর্থাৎ সেই ঝোপঝাড়ের উপর বা ফান গাছের উপর পড়ছে সেই জায়গাটার উপর, তার জন্য সেটাকে বলা হচ্ছে সানসোক বেড, তার বিছানাটা সূর্যের আলোতে সিক্ত। সানসোক মিনস হচ্ছে সান অ্যাবসর্ব, অর্থাৎ সূর্যের আলোটা সেটার মধ্যে যেন সূর্যের আলোটাকে ভিজিয়ে দিয়েছে পুরো বিছানাটাকে, সানসোক বেড। তার এই স্ট্রেঞ্জারটা খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রেঞ্জারতে কি ইন্ডিকেট করা হচ্ছে? এই স্ট্রেঞ্জারতে ইন্ডিকেট করা হচ্ছে যে একটা সৈনিক যখন মারা যায় তখন কিন্তু তার ফিউনারারি কিন্তু ঘটে না, অর্থাৎ তার অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু হয় না, অর্থাৎ যে জায়গাতে মারা যায় সেই জায়গাতেই কিন্তু সে পড়ে থাকে, সাধারণত হয়। এইখানে যেখানে ঘুমোচ্ছে সে একটা ভ্যালির মধ্যে ঘুমোচ্ছে, অর্থাৎ সে মারা গেছে এবং সে ভ্যালির মধ্যে ঘুমোচ্ছে, সেখানে তাকে শ্রদ্ধা জানানোর মতো কেউ নেই, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিকেট করছে দেয়ার ইজ নোবডি টু pay tribute to the dead soldier, ঠিক আছে। এটা ইন্ডিকেট করছে যে there is none to pay tribute মানে হচ্ছে শ্রদ্ধা, to pay tribute to the dead soldier, অর্থাৎ সেই ডেড মৃত সৈনিকটিকে শ্রদ্ধা জানানোর মতো কেউ নেই, ঠিক আছে, কেউ নেই শ্রদ্ধা, শুধুমাত্র অনলি নেচার ইজ পেইং ট্রিবিউট, শুধুমাত্র প্রকৃতি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, অর্থাৎ প্রকৃতি এখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। কিভাবে শ্রদ্ধা জানাচ্ছে?
ফান গাছ কি করছে, ফান গাছ তার বালিশ হিসেবে কাজ করছে, ঠিক আছে, বা পরের স্টেজে আমরা আরো পাবো। হিজ ফিট এমাং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, সে ঘুমোচ্ছে তার পা গুলো ফুলের মধ্যে, অর্থাৎ ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্স তাকে কিন্তু কি করছে, ফ্লাওয়ার্স কিন্তু ট্রিবিউট জানাচ্ছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে। ফুলগুলো তার পায়ের উপর আছে, কারণ আমরা জানি কেউ মারা গেলে তার পায়ের উপর অনেকে ফুল দিয়ে তারপর শ্রদ্ধা নিবেদন করা হয় বা তার আত্মার শান্তি কামনা করা হয়। এখানে একই রকম ভাবে প্রকৃতি তাকে কিন্তু সেই কাজটা করছে। নেক্সট আছে দেখো, হি স্লিপস, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টল উইদাউট গাইড, তার হাসিটা, স্মাইল ইজ ইনফ্যান্টের মতো, অর্থাৎ একটা সদ্যজাত শিশুর যেমন হাসি হয়, তার হাসির মধ্যে কি থাকে না, কোনো প্রিটেন্স থাকে না, কোনো গাইল থাকে না, কোনো ছলনা বা কোনো ভান থাকে না, অর্থাৎ সে একদম ইনোসেন্ট স্মাইল, ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে কোনো কিন্তু পাপ থাকে না বা কোনো ছলনা থাকে না বা ভান থাকে না, ইনোসেন্ট স্মাইলকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, ইনোসেন্ট স্মাইল অর্থাৎ পুরোপুরি ভাবে একেবারে নিষ্পাপ হাসি। তাহলে লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টল উইদাউট গাইল, আ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিস লাইন ইজ আইরনিক্যাল, ঠিক আছে, আইরনিক্যাল লাইন, আইরনিক্যাল, এই লাইনটা খুব আইরনিক্যাল। কেন, আর নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, এখানে কবি বলতে চাইছেন ও প্রকৃতি তাকে একটু গরম রেখো, সে তার ঠান্ডা লেগে যেতে পারে। আমরা জানি যে কবিতাতে কিন্তু যার পর যে সৈনিকের কথা বলা হচ্ছে, দ্য সোলজার ইজ নো লঙ্গার অ্যালাইভ, দ্য সোলজার হ্যাজ অলরেডি পাসড আউট, সৈনিকটি ইতিমধ্যে মারা গেছে। সো ঠিক আছে, নাথিং ক্যান মেক হিম, নাথিং মেক হিম অ্যালাইভ অর নাথিং ডিস্টার্ব হিম, কেউ তাকে কিন্তু আর বিরক্ত করতে পারবে না বা বাঁচিয়ে তুলতে পারবে না। তাও কবি এরকম বলেছেন, এটা ইন্ডিকেট করছে দিস লাইন ইজ আইরনিক্যাল, অর্থাৎ কবি একটু বিদ্রুপ করে বা শ্লেষাত্মক ভাবে এই কথাটা বলেছেন, ঠিক আছে। এই লাইনটা মনে রাখবে যে আর নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, সে হয়তো তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, at peace in his side there are two red holes. These last two lines are also very important. Humming insects are, হামিং ইনসেক্ট মানে যে পতঙ্গগুলো, বিশেষ করে হামিং ইনসেক্ট হচ্ছে হামিং বিজ, মৌমাছি, বা হামিং ইনসেক্ট মানে যে কোনো ধরনের পতঙ্গ যারা গুনগুন করছে, সেই গুনগুনকারী পতঙ্গগুলো কি করছে, তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না, ঠিক আছে। ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট বা হিজ স্লিপ, তার ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটাতে পারছে না। কেন পারছে না? কারণ দা সৈনিকটি মারা গেছে, সৈনিকটি আর বেঁচে নেই। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড on his breast, at peace in his side there are two red holes. এই লাস্ট দুটো লাইনস অলসো ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট দুটো লাইনে কি ইন্ডিকেট করা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারিনি যে সৈনিকটি মারা গেছে, দ্য সোলজার ইজ নো লঙ্গার অ্যালাইভ বা ইজ কমপ্লিটলি ডেড, পুরোপুরি ভাবে মারা গেছে, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি লাস্ট দুটো লাইনে। সো দ্য লাস্ট টু লাইনস কি ইন্ডিকেট করছে, the last two lines are very shocking. In what sense they are shocking? তারা কি কারণে শকিং? লাস্ট টু লাইন্স they are, শেষ দুটো লাইন খুব শকিং, কারণ they connote or suggest the brutality, futility and the horror of wars, অর্থাৎ যুদ্ধের যে নিষ্ঠুরতা, যে ভয়াবহতা এবং হচ্ছে ব্যর্থতা, ঠিক আছে, অর্থাৎ গুরুত্বহীনতা, সেটা কবি কিন্তু এই লাস্ট দুটো লাইনে বুঝিয়ে দিচ্ছেন যে সে ঘুমোচ্ছে সূর্যের আলোর মধ্যে, একটা হাত তার বুকের উপর আছে, অ্যাট পিস, শান্তিতে সে ঘুমোচ্ছে, কিন্তু তার দুপাশে, শরীরের দুপাশে there are two red holes. এই two red holes ইন্ডিকেট করছে, red holes দুটো লাল গর্ত ইন্ডিকেট করছে two bullets, অর্থাৎ দুটো বুলেট তার শরীরের উপর কিন্তু লেগেছে, অর্থাৎ দুটো বুলেট তার শরীরকে একদম তাকে প্রাণহীন করে দিয়েছে, তার শরীরকে জীর্ণ করেছে, ঠিক আছে। যাই হোক, এটা থেকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে ইম্পর্টেন্ট এসএকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। আজ এখানে ধন্যবাদ।